নমস্কার। জীবনের কথা পর্ব ১৯৬ মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধু শ্রোতাদের সাদর অভিবাদন জানাই। আপনারা যেমন দেখছেন এবং নিচে কমেন্ট করছেন, জিজ্ঞাসা রাখছেন, তেমনই রাখবেন। শুধু জিজ্ঞাসা করার সময়তে আপনারা একটু নিজেদের নামটা জিজ্ঞাসার শেষে অথবা প্রথমে একটু লিখবেন, নাহলে ইউটিউবের ওই অ্যালগরিথমের ওই নাম দেখে দেখে উদ্ধার করতে হয়। যেমন আজ প্রথম জিজ্ঞাসা অঙ্কন মণ্ডল 2238 লেখা আছে। আশা করছি তার নাম অঙ্কন মণ্ডলী। তো তোমার নিজের নামটা একটু জিজ্ঞাসার মধ্যে ইনক্লুড করবে। তোমার জিজ্ঞাসা হলো, মহারাজ প্রণাম নেবেন, বর্তমানে আমার আদি শঙ্করাচার্য বেদান্ত সম্পর্কে জানার আগ্রহ ক্রমশ বাড়ছে। আপনার কাছে একটি প্রশ্ন রইল, এই যে প্রশ্ন নয় জিজ্ঞাসা, দুটোর মধ্যে পার্থক্য কী তোমরা জেনে নিও। আপনার কাছে একটি প্রশ্ন রইল, এই যে বাস্তবিক জগতের বিভিন্ন ভ্রম ও অজ্ঞতা থেকে নিজেকে অ্যাওয়্যার রাখার জন্য শঙ্করাচার্য যে সেলফ ইনকোয়ারি করার উপদেশ দিয়েছেন, সেটা কি দৈনিক জীবনের প্রতিটি মুহূর্তে মনকে স্মরণ করানো দরকার? না, মানে এতে আমার কাজের ফোকাস কিছুটা নড়ে যাচ্ছে, এবং কি করলে এই অ্যাওয়ারনেসটিকে ন্যাচারালি আমার মনের ভিতরে ধরে রাখতে পারবো উইদাউট এফার্ট, যেমনটি সহজ সমাধিতে অনুভূত হয়। আচ্ছা, প্রথমে আমি আদি শঙ্করাচার্যের যে সেলফ ইনকোয়ারির কথা তুমি বলছো সে সম্পর্কে আমি ছোট করে বলি। সেলফ ইনকোয়ারি আমরা ইংরেজিতে বলি, আমাদের ভারতবর্ষে বলা হয় আত্মজিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা। এটা শুরু হয় আমি কি, আমি কে, এই জিজ্ঞাসা দিয়ে। খোঁজা হয় যে আমরা তো ক্রমাগত আমি করি, আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে আমি। আমাদের জীবনে যখন আমরা তথাকথিত কাউকে ভালোবাসি আর বলিও যে তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেখানেও তুমির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমিটা। তো সেই আমির উৎসটা কোথায়, এই আমিটা কোথায় বা আমিটা কি, এটাই হচ্ছে সেলফ ইনকোয়ারি বা আত্মজিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে সাধক নিজের মধ্যে একটা এলিমিনেশনের প্রসেসের মধ্যে দিয়ে যান। এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়া, এক এক করে নেগেট করে যাওয়া, নাকচ করে যাওয়া। কি নাকচ করে যাওয়া? প্রথমত এই যে বাইরের যে জগৎ রয়েছে, এই বিশ্ব প্রকৃতি যা কিছু আমরা যা কিছু দেখতে পাচ্ছি, তোমার ঘরে জানলা খুললে বাইরের যে তুমি যা দৃশ্য দেখতে পাচ্ছ, সেগুলো আমি নই। সেগুলো সহজেই ভাবা যায় যেটা আমি নই। এমনকি যে বাড়িটা, যে ঘরটার প্রতি আমি আসক্ত, সেটাও আমি নই। এগুলো পরিষ্কার বোঝা যায়। এইবার আসছে আরেকটু চ্যালেঞ্জিং জায়গা, শরীরটা। আমরা সাধারণত প্রথমে আমি ভাবতে নিজের শরীরটাকে ভাবছি। তখন যদি মনেও হয় যে শরীরটা আমি, তাহলে খোঁজে দেখতে হবে যে শরীরের কোথায় আমি, শরীরের সর্বত্র জুড়ে কি আমি? তাহলে কেউ যদি ধরো বেটে হয়, খর্বাকৃতি হয়, তাহলে সে কি ছোট আমি? আর যে ধরো দীর্ঘাকৃতি হলো, লম্বা, সে কি বড় আমি? যে খুব মোটা সোটা, সে বড় আমি। আজ রোগা পাতলা, সে খুব রোগা আমি বা ছোট আমি। তা এইভাবে কি মানে শরীরের আয়তন অনুযায়ী আমির পরিবর্তন হয়, নাকি আমিটা একই থাকে? ছোটোবেলাতেও যে একটা আমি থাকে আর বৃদ্ধ বয়সেও যে আমি থাকে, সেই অ্যাকচুয়াল আমিটা কি পাল্টায়?
অনেক কিছু পাল্টায়, স্বভাব পাল্টায়, মন পাল্টায়, বুদ্ধি পাল্টায়, শরীর পাল্টায়, কিন্তু অ্যাকচুয়াল আমিটা সেটা কি পাল্টায়? তাই ঠিক শরীরটা হয়তো আমি নই, এটা জ্ঞানের বিচার। যেমন ধরা যাক, কেউ হয়তো কোনো কারণে বলতে নেই অ্যাক্সিডেন্ট হলো, একটা হাত তার কেটে গেল বা একটা হাত তার চিরকালের জন্য অবশ হয়ে গেল, তো তার আমিটা কি একটুখানি কমে গেল? বা তার চোখ চলে গেল, সন্দ হয়ে গেল, সে আর দেখতে পায় না, তার অনেক অসুবিধে হয়, কিন্তু তার আমিটা কি কোনো কারণে ছোট হলো, খর্ব হলো, কমে গেল, সেরকম কিছু হলো কি? এটা হচ্ছে জ্ঞান যোগের পথ, একটু একটু করে এলিমিনেট হচ্ছে। তাহলে ঠিক শরীরটা জুড়ে একটা যে আমরা আমি ভেবে রেখেছি, ঠিক তা তো নয়। কারণ শরীরের অবস্থাটা যাই থাক না কেন, শরীর যে কোনো অবস্থাতেই থাক না কেন, জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায়, সুষুপ্তি অবস্থায়, একটা তো আমি কনস্ট্যান্ট আছে। সেটা শরীর সাপেক্ষ না শরীর নিরপেক্ষ? আর যদি শরীরেই থাকে, কারণ অনেকের ধারণা শরীরে থাকে, তাহলে শরীরের কোথায় আছে? তাই জন্যে যারা ধ্যানী বা জ্ঞানী, তারা সেইটাও তারা অনুসন্ধান করেন যে আমার যে আমিত্ব, আমি উচ্চারণ যেটা, সেটা কি আমার ব্রেন থেকে আসছে? মানে আমি কি একটা থট, আমি কি একটা অনুভূতি, আমি কি একটা উপলব্ধি? আমিটা তাহলে কি? আমিটা ছোট্ট একটা বিন্দু? আমিটা কি একটা জ্যোতি? নানা মুনি, নানা মত এই আমি খুঁজতে গিয়ে কিন্তু যে যার মতন অনুভব করেছে। এই শরীর থেকে নেতি নেতি করতে করতে নয় 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 নয়, কোনোটাই নয়, একেই নেতি বলে। ইদম নেতি, এটা নয়, ওটা নয়। কোহম কিমিতি, আমি কি তাহলে? আমি কে তাহলে? এবং তারপর আমি কেন? এই আমি কি, আমি কের সাথে আমি কেনর মধ্যে একটা পার্থক্য আছে, মানে আমির পার্থক্য আছে। আমি কি, আমি কে, শরীর, মন, বুদ্ধি ছাপিয়ে, স্বভাব ছাপিয়ে সত্তা, খোঁজ। তারপর আমি কেন, এই যে স্বভাব, এই যে শরীর, এই যে জীবন, কেন, কি ভূমিকা? সেই আমিটা একটা একটা রোল, এই ভূমিকাতে সে নেমে এসেছে, তার সংজ্ঞায়িত হচ্ছে তার কাছে। এবার শরীরটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, স্থূল, সূক্ষ্ম, কারণ। প্রথমে স্থূলে কোথাও তেমন খুঁজে পাওয়া গেল না, তারপরে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের ইচ্ছা, অনিচ্ছা, অনুভূতি, সংকল্প, বিকল্প, যা কিছু আমাদের মনের আকাশে ওঠে, বাসনা, কামনা, সেইগুলো কি আমি? আমি চাই, এই চাওয়াটাই কি আমি? আমি চাই না, এই না চাওয়াটা কি আমি? এই যে পাল্টে যাচ্ছে ক্রমাগত, বয়সের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, সঙ্গের সাথে সাথে, রুচির সাথে সাথে আমাদের চাহিদা যা পাল্টে যাচ্ছে, আমাদের অনুভূতি পাল্টে যাচ্ছে, আমাদের গ্রহণ করার সামর্থ্য এবং ক্ষমতা পাল্টে যাচ্ছে। তাহলে এই যে চেঞ্জিং, ইভলভিং যে ডিজায়ার্স, যে পরিবর্তিত বাসনা ক্রমাগত, এই পরিবর্তনটাই কি আমি নাকি? তা তো নয়, এগুলো তো আমি নই। এগুলো সব আমি ভোগ করছি, দেখছি, ছুটছি, হাঁপাচ্ছি, কিন্তু এগুলো তো কোনোটাই তো আমি নই অ্যাকচুয়ালি। তাহলে তো ছোটোবেলাকার 5 বছর বয়সে যে আমি ছিলাম, আর আজকে 20 বছর বয়সে সে আমি, ওই 5 বছরের আমিটাকে তো চিনতেই পারবো না। ওইখানেও তো ছিলাম, একটা আমি তো ছিল, আর সেই আমিটাই তো এখনও আছে, এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই আমিটা তাহলে কোথায়? সূক্ষ্ম শরীরেও তাহলে পাওয়া যাচ্ছে না। যদি বা মনে হয় না, নিশ্চয়ই ওই সূক্ষ্মতেই কোথাও আছে,
তাহলে মনের যেখানে ক্রিয়াশীলতা নেই সেটা হচ্ছে সুষুপ্তিতে, অর্থাৎ যতক্ষণ আমরা জেগে আছি আমাদের মন কাজ করে যাচ্ছে, যখন আমরা ঘুমিয়ে আছি স্বপ্ন দেখছি তখনও মন কাজ করে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অবচেতন প্রাকচেতন মন আমাদের সামনে অনেক ছবি তৈরি করে যাচ্ছে। সেখানে একটা তর্ক তুলতেই পারো যে সেইখানেই আমি আছে। তারপরে যে অবস্থাটা আসছে সুষুপ্তি, সুষুপ্তি মানে যেখানে হচ্ছে স্বপ্নহীন অবস্থা, সেখানেও তো একটা আমি আছে। তুমি হয়তো সচেতন নাও সে আমির ব্যাপারে, কিন্তু আছে। যদি সেই সময় তোমার খুব কাছে এসে তোমার খুব কাছে মানে শরীরের কাছে হাতটা নিয়ে আসে, তোমাকে স্পর্শ না করে, কোনো একটা অস্বস্তি তুমি উঠে পড়বে, একটা অরা তোমার রিফ্লেক্টেড হবে সেখানে। অনেকেই যারা একটু জাগ্রত তারা কিন্তু অল্প এদিক ওদিক কিছু হলেই কোনো শব্দ ছাড়াই কাছাকাছি এমন ঘুমন্ত অবস্থায় সুষুপ্তি অবস্থায় তারা কিন্তু জানতে পারে। অথবা আমরা এখন মনে মনে ভাবি যে প্রত্যেক দিন আমার উঠতে 6টা বাজে, আজকে আমাকে 4:30 উঠতে হবে, কারণ আমাকে কোথাও গিয়ে ট্রেন ধরতে হবে। অ্যালার্ম না দিলেও ঠিক দেখবে 4:30 উঠে পড়েছ, অর্থাৎ জাগ্রত সত্তা আছে। প্রমাণ যে এই মনের পারে, অর্থাৎ এই নানা রকমের চিন্তা ভাবনা বাসনার পারে একটা সত্তা আছে। এই নেগেট করতে করতে খোঁজা, নীতি 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 বিচার, স্থূল সূক্ষ্ম কারণ মানে আমাদের যে বিচার, আমাদের যে দর্শন। এই যে আদি শঙ্করাচার্যের যে কথা তুমি বলেছ, তিনি তো বিরাট একজন দার্শনিকও ছিলেন, শুধু একজন বৈরাগ্যবান মহাত্মা ছিলেন তাই নয়, এক বিরাট দার্শনিক ছিলেন। প্রচুর তিনি ভাষ্য লিখেছেন, স্তোত্র রচনা করেছেন। কিন্তু সেই দর্শনটাই কি শঙ্করাচার্য, নাকি দর্শনের পারে অন্য কোনো সত্তা আছে? শঙ্করাচার্যের জীবনের সাধনা কি ওই দর্শনটাকে খুঁজে বার করা, নাকি নিজের স্থিতিকে জানা? এইভাবে যে এগোনো, এই নীতি নীতি করতে করতে এগোনো, এটা হচ্ছে জ্ঞানযোগের পথ। সেলফ অ্যাওয়ারনেসের কথা আমি পরে আসছি, সেলফ ইনকোয়ারির কথা বলছি। এটা আমি যেটাকে আমাদের গুরুদেব স্বামী পরমানন্দ বলতেন সেলফ ডিসক্রিমিনেশন, এই নিত্য বিচার, নিত্য বিচার। নিত্য মানে নিত্য অনিত্য বিচার। কারণ বেসিক্যালি আমিটা খুঁজছি কেন? জানার জন্য যে এই জগতে, এই জীবনে কোনো নিত্য সত্তা আছে কি, যার ক্ষয় নেই, যার মরণ নেই, যার পরিবর্তন নেই, তেমন কোনো নিত্য সত্তা কি আছে? এই খোঁজার জন্যই সাধক এগোচ্ছেন। এবং নিত্যানিত্য বিচার হচ্ছে কি দিয়ে? বুদ্ধি দিয়ে নয়, বিবেক দিয়ে। বুদ্ধি ব্যবহার হচ্ছে কিন্তু বিবেক আশ্রিত। বিবেকের কিন্তু আসলে এটাই কাজ। সমাজে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, ওগুলো অন্য বিবেক, ওগুলো মূল্যবোধের বিবেক, সামাজিক বিবেক, পারিবারিক বিবেক। কিন্তু আসল বিবেকের কাজ হচ্ছে আমাদের আত্মানুসন্ধানে সারথি হওয়া। এই নিত্যানিত্য বিচার, বহির্জগৎ, শরীর, অন্তর্জগৎ নেগেট করতে করতে, নীতি করতে করতে, না এটা নয়, সব কিছুর ক্ষয় আছে, সব কিছুর পরিবর্তন আছে, সব কিছুর মৃত্যু আছে। শরীরের ক্ষয় আছে, মৃত্যু আছে, তাহলে এটা নিত্য বস্তু নয়। মনের ক্ষয় আছে, পরিবর্তন আছে, রূপান্তর আছে, এটা নিত্য বস্তু নয়। চিন্তা ভাবনার ক্ষয় আছে, রূপান্তর আছে, চিন্তার মৃত্যুও হয়, নতুন চিন্তা আসে, এটাও নিত্য নয়। তাহলে নিত্য কি? এই খোঁজ। এই হচ্ছে শঙ্করাচার্যের সেলফ ইনকোয়ারি বা আত্মজিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা। এই আমিকে খোঁজা, এই আত্মাকে খোঁজা মানেই ব্রহ্মতত্ত্বকে খোঁজা। আরেকটা ভাব আছে, প্রথম থেকেই বলতে আরম্ভ করা, আমি আত্মা, আমি ব্রহ্ম। আর যখনই আমি বলছি আমি আত্মা, আমি ব্রহ্ম,
তখনই আত্মা বা ব্রহ্ম সম্বন্ধে আমরা একটা কনসেপশন আছে। গুরুরা বলেছেন, আচার্যরা বলেছেন, উপনিষদে লেখা আছে, বেদে লেখা আছে, ভগবদ্গীতাতে লেখা আছে। আত্মা এবং ব্রহ্ম নিয়ে আমাদের একটা ধারণা আমাদের আছে। নিত্য শাশ্বত সত্তা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, অবাঙ্গ মানুষ গোচরা, যা বাক্য এবং মনের গোচর নয়, এটা কনসেপশন আছে। গগন সদৃশম, আকাশের মতো, যেমন অসীম, যেমন গভীর, যার কোনো তল করা যায় না, যার কোনো মেজারমেন্ট হয় না, অনাদি, নিঃশেষ। এইরকম শব্দ দিয়ে দিয়ে আমাদের মনের মধ্যে একটা বিশালতার একটা ধারণা রয়েছে, একটা নিত্য শাশ্বত সত্তার ধারণা রয়েছে। অতএব যখন আমি নিজেকে বারবার বলছি আমি ব্রহ্ম, আমি শুদ্ধ মুক্ত চৈতন্য, আমি আত্মা, আস্তে আস্তে আমাদের মধ্যে যে একটা ওয়ারিং হয়ে আছে না, যে আমি শরীর, আমি অঙ্কন মণ্ডল, আমি বাঙালি, আমি ভারতীয়, এটা আনওয়ার্ড হতে আরম্ভ করছে। ওগুলো সবই বোঝা যাচ্ছে, এগুলো সাময়িক, এগুলো সব আমার অর্জিত শরীরটা পাওয়ার পর। এগুলো একটু শুনে কিন্তু আমাদের মধ্যে এই ওয়ারিংটা হয়ে গেছে। ইগনোরেন্স বা অজ্ঞতা বা ভ্রম, যার কথা তুমি লিখেছো, এখান থেকেই অজ্ঞতা বা ভ্রমের জন্ম হয়েছে। আমরা সবাই এইভাবেই আমাদের ওয়ার্ড হয়ে গেছি। ছোট্টবেলা থেকে যদি আমরা শুনতাম যে তুমি নিত্য শাশ্বত মুক্ত আত্মা, তাহলে আমরা সেই ব্রহ্ম জিজ্ঞাসা নিয়েই বড় হতে আরম্ভ করতাম। আমরা মনে করতাম এই যে শরীর, এই সব কিছু আছে, এর পারে আমি। আর বিশেষ করে যারা এই আত্মজিজ্ঞাসার পথে আছে বা ব্রহ্ম জিজ্ঞাসার পথে আছে, তারা নানা রকম এক্সপিরিয়েন্সগুলোকেও দেখেন। যেমন ধরো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমরা ঠিক থাকতে পারি না, আমাদের তখন এই সমস্ত বুদ্ধি টুদ্ধিগুলো হারিয়ে যায়, স্থানকাল পাত্র আমাদের ভুল হয়ে যায়। তখন এত যে উপনিষদের শিক্ষা, বেদান্তের শিক্ষার কিছু মাথায় থাকে না। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানের সাধক, তিনি কিন্তু ভাববেন ক্ষুধাটা কার, ক্ষুধাটা কোথায় হচ্ছে, এই ক্ষুধা কি আমি, সেটাকেও জিজ্ঞাসা করবেন। যে ক্ষুধাটা প্রচণ্ড ইমার্জেন্সি নিয়ে তখন পীড়ন করছে শরীরটাকে, সেটা শরীর অবধি। মন যদি দুর্বল হয়ে যায়, তার সাথে সাথে মন অবধি। তারপর জিজ্ঞাসা করবেন এই ক্ষুধাটা কি আমি। ঠিক তেমনই যখন শরীরে রোগ হচ্ছে, রোগের যে কষ্ট হচ্ছে, তিনি আর পাঁচজনের মতনই কষ্টটা অনুভব করছেন, কিন্তু এই কষ্টটাকে দেখার চেষ্টা করছেন একটা ডিস্টেন্স থেকে। কষ্ট শরীর, আমি শরীর, কষ্ট তার সাক্ষী, এবং দেখার চেষ্টা করছেন। প্রতিক্রিয়া মনের ওপর, সেই প্রতিক্রিয়াটাকেও দেখার চেষ্টা করছে। যখন তিনি আহা করে অস্ফুট হয়তো গলা দিয়ে শব্দ বার করছেন, সেটাকে উনি দেখছেন যে এই শব্দটা গলা থেকে বেরোচ্ছে। কোথাও তিনি আনএফেক্টেড আছেন, এই যন্ত্রণায় ব্যথার দ্বারা তাকে স্পর্শ হচ্ছে না। ঠিক একইভাবে যখন মৃত্যুর সময়টা আসবে, একইভাবে তিনি দেখে যাওয়ার চেষ্টা করবেন। এটাই ব্রহ্মজ্ঞানের সাধনা, আত্মজ্ঞানের সাধনা। এটাই সেলফ ইনকোয়ারি, সেলফ ডিসক্রিমিনেশনের এটাই পথ। এই বিচার করে যাওয়া, নীতি বিচার করতে করতে ইহা নয়, ইহা আমি নই। অ্যাকচুয়ালি আমি খুঁজছি, ব্রহ্মকে খুঁজছি, সেই নিত্য সত্তা আত্মাকে খুঁজছি, সেই মুক্তি খুঁজছি। এটা তুমি জিজ্ঞাসা করেছো নিরন্তর করা যায় কি না। দেখো, শঙ্করাচার্য সাধনাকে চিন্তা করো। এবার আদি শঙ্করাচার্য, তিনি তার মতন দ্বিতীয় কেউ ভারতবর্ষে আগেও আসেননি, পরেও আসেননি। তিনি একদম ছোটোবেলা থেকেই অস্খলিত ব্রহ্মচর্য পালন করে, বৈরাগ্য অবলম্বন করে ফুল টাইম ডিভোট করেছেন। শুধু যে বসে বসে চর্চা করে গেছেন তা নয়, সারাক্ষণ এই নিয়েই পড়াশোনা করে গেছেন, এইটাই ভেবে গেছেন, এটাই বিচার করে গেছেন, করতে করতে তার জ্ঞান লাভ হয়েছে। যারা জ্ঞান পথের সাধক, তাদের বৈরাগ্যবান হতে হবে, তাদের ত্যাগী হতে হবে, তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং তাদের 24 ঘন্টা এই চর্চার মধ্যে, এই আত্মবিশ্লেষণের মধ্যে,
এই আত্মনিরীক্ষার মধ্যে, এই আত্মজিজ্ঞাসার মধ্যে কাটাতে হবে। অনেক কিছু করতে করতে মাঝে মাঝে আমি একটু এরকম চর্চা করে ফেললাম, আর একটুখানি আমার ইদানিং একটু শঙ্করাচার্যের ব্যাপারে একটু আগ্রহ তৈরি হয়েছে, একটু বেদান্ত সম্বন্ধে আগ্রহ তৈরি হয়েছে। তাই ওই আগ্রহটা নিয়ে এখন কিছুদিন আমি ভাবলাম, করে দেখছি আমার ফোকাস নড়ে যাচ্ছে। কিসের ফোকাস নড়ে যাচ্ছে? কাজের ফোকাস। কী কাজ? সেটা কি শঙ্করাচার্যের মতন কোনো ভাষ্য রচনার কাজ? সেটা কি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে গিয়ে পুরনো সমস্ত তীর্থ আবিষ্কার করে সেখানকার নতুন নতুন তীর্থ তৈরি করে দেওয়া, আবার যাতে করে পুরো ভারত আর্যাবর্তের মানুষকে একটা জায়গায় নিয়ে আসা যায়, সেরকম ধরনের কোনো কাজ? অর্থাৎ আধ্যাত্মিক কোনো কাজ? জীবন এবং জগৎকে একটা হারমোনির মধ্যে নিয়ে আসার কোনো কাজ? নাকি ব্যক্তিগত তোমার সংসারটা চলবে, তোমার কাজটা করবে, তোমার বৃত্তিটা হবে, তোমার উপার্জনটা হবে, এমন ধরনের কোনো কাজ? তাহলে তোমার জন্য তো শঙ্করাচার্যের এই পথ, সেলফ এনকোয়ারির পথ তো নয়। তো জিজ্ঞাসার মধ্যেই সেই তোমার সেই কন্ট্রাডিকশনটা বোঝা গেছে। যেমন তুমি বলেছো, যেমন সহজ সমাধি অনুভব করা যায় এই করে, শঙ্করাচার্য কখনো সহজ সমাধি কথা বলেননি। শঙ্করাচার্য বা জ্ঞানযোগের পথটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের পথ। সমাধি শব্দটা যোগের শব্দ। এই যে উদরপিণ্ডি বুদরখানে চাপিয়েছ, কারণ সব কিছু তোমাকে একসাথেই মানে মিক্স করে করতে হবে। আর অত সহজে সহজ সমাধি তোমার চলে আসবে? তাহলে যোগের পথে হাঁটো, ভক্তির পথে হাঁটো। ধরো তোমার কাজ আছে এবং তোমার কাজের ফোকাসের ব্যাপার আছে। যে কাজের সাথে ধরো তোমার এই শঙ্করাচার্যের যে ভাষ্য বা তার যে সেলফ ইনকোয়ারি, তার কোনো সম্পর্ক নেই। তা তোমাকে যখন তুমি ফুল টাইম যখন এই চর্চার মধ্যে দিতে পারছো না, আর তুমি আধ ঘন্টা কি 1 ঘন্টা তুমি হয়তো ভাবছো যে আমি এই ব্রহ্ম জিজ্ঞাসার কাজটা করি বা চর্চাটা করি, বাদবাকি সময়টা আমার তো পড়াশোনা আছে, বা আমার তো চাকরি বাকরি আছে, বা আমার তো ডিউটিজ আছে, কর্তব্য আছে, সেগুলো করতে হবে। সেখানে তুমি ভাবছো একটা আত্মমনন করে যাওয়া। যতক্ষণে সেটা আধ্যাত্মিক একটা কাজ হচ্ছে এবং যতক্ষণে সেটা একটা পরিবেশ হচ্ছে, শঙ্করাচার্য কিংবা তাদের যে ধারা, যে জ্ঞানযোগের যে ধারা, সেখানে পরিবেশ বলতে 12 বছর ব্রহ্মচর্য জীবন, আশ্রমিক জীবন, গুরু সঙ্গ, কনস্ট্যান্টলি গুরু এবং মহাত্মাদের সাথে উঠবোস করা, সব সময় খোলামেলা প্রকৃতির মধ্যে নিত্যই ব্রহ্ম জিজ্ঞাসার চর্চা করে যাওয়া। সহজ বলবে না, অন্তত করে যাওয়া যায় ওরকম পরিবেশে। অন্য কিছু করার সেখানে নেই। একটু ভুল হলেও গুরু আছেন মনে করিয়ে দেওয়ার জন্য, আর সবসময় সেই নিয়েই চর্চা চলছে। আর চর্চাটা ইউটিউবে চলছে না বা ফেসবুকে চলছে না, জীবন্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই চর্চাটা করে যাচ্ছেন। খেতে পড়তে উঠতে বসতে সবসময় তারা এই চর্চার মধ্যেই রয়েছে। বুঝতে পারছো? তাদের জন্য জ্ঞানযোগ, তাই জ্ঞানযোগ সবার জন্য নয়। আর একটা জিনিস কথা মনে রেখো, যে ইদানিং আমার শঙ্করাচার্য এবং বেদান্ত সম্বন্ধে একটা আগ্রহ তৈরি হচ্ছে। আধ্যাত্মিকতাকে এত চটুলভাবে নিও না। এটা শখ নয়, এটা একটা সাধনা। আর সাধনাটা তোমার 3 বছর 4 বছর 6 মাস 2 মাসের কোর্স নয়, সারা জীবনের একটা পথ চলা। সুতরাং বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন যোগ নিয়ে, বিভিন্ন দর্শন নিয়ে আগ্রহ রাখবে না কেন? আগে বাদী সুরটাকে ধরো, আগে নিজের সাধন পথটাকে খুঁজে নাও। গুরু নির্দিষ্ট সাধন পথ, গুরু নির্দিষ্ট দীক্ষা নিয়ে নিজের বাদী সুরটাকে ধরে, এবার সেই সুরে তুমি কিছুটা শঙ্করাচার্য নিয়ে তোমার আগ্রহ তৈরি হতে পারে, চৈতন্যদেবকে নিয়ে তোমার আগ্রহ তৈরি হতে পারে, এখনকার যত নতুন নতুন সমস্ত ভাবধারা রয়েছে তাদের নিয়ে তোমার আগ্রহ তৈরি হতে পারে, একটু তন্ত্র নিয়ে হতে পারে, ভক্তি নিয়ে হতে পারে, কিন্তু মূল ভাব থেকে সরে না গিয়ে তবেই তুমি এগোতে পারবে। যেটা তুমি প্রত্যেক দিন একভাবে করে যাচ্ছ, সেখানেই তোমার আস্তে 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 স্বভাবের পরিবর্তন হবে। কিছুদিন ইন্টারেস্ট নিয়ে তুমি ফোকাস নড়ে যাচ্ছে, এরকম করে হবে না। এই যে একটু আগে উদাহরণ দিলাম,
যে আমি ব্রহ্ম, আমি আত্মা, এও একটা সাধনা। 99% লোকে সফল হয় না যারা এই সাধনা করে। আমরা একবার ওশো রজনীশের বক্তব্য শুনছিলাম। তার তার মানে কোনো একটা প্রেসক্রাইবড ফরম্যাটে তিনি শিক্ষা দিতেন না। তিনি অত মন্ত্রতন্ত্র হেন তেন অত ফর্মাল রিচুয়ালিস্টিক সাধনার কথা বলতেন না। তিনি অন্তর্মুখীনতার উপর জোর দিতেন, সাইলেন্স এবং মৌনতার উপর জোর দিতেন। একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম স্থির হয়ে একেবারে মৌন হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া, সেখান থেকে জ্ঞানের আলোক উদ্ভাসিত হবে, এরকম তার শিক্ষার একটা মূল জায়গা ছিল। কিন্তু তিনি বহু বিষয় নিয়ে কথা বলতেন। তা তিনি একবার বলেছিলেন যে আমার কাছে এমন বহু লোক আছে বা আসে, তারা বেশ বয়স হয়ে গেছে, বহু বছর থেকে তারা ওই আমি ব্রহ্ম চিন্তা করে যায়, সবাইকে বলেও তাই। কিন্তু আমার কাছে এসে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে এত বছর ধরে আমি ব্রহ্ম করে গেছি, কিন্তু এখনও ব্রহ্মজ্ঞানের কোনো স্পর্শ পাইনি। বলাই হয়, ওটা অত সহজ নয়। সমস্ত মন প্রাণ বিশ্বাস আবেগ দিয়ে বলা, কিন্তু যেখানে মোটামুটি এখনও শরীর বুদ্ধি প্রবলভাবে রয়েছে, এখনও অহং রয়েছে, এখনও চা পাওয়া রয়েছে, সেখানে আমি ব্রহ্ম শুধু মুখে ফেনা বাড়ানো হয়, আর কিছু হয় না। একটা ওই জন্য সব, তার জন্যেও ওই যেটা বললাম পরিবেশ দরকার, প্রচণ্ড ত্যাগী, প্রচণ্ড বৈরাগ্যবান এবং অস্খলিত ব্রহ্মচর্য দরকার, ওই রকম মেধা, ওই রকম বুদ্ধি বিচার দরকার। মনে রাখতে হবে বুদ্ধিও কিন্তু ব্রহ্ম নয়, ব্রহ্মের প্রকাশ। একটা সময় বুদ্ধিকে অতিক্রম করতে হয়। অতএব জ্ঞান পথে গেলেও কিন্তু শেষে তাকে কৃপার জন্য অপেক্ষা করতে হয়। ব্রহ্মের কৃপা বলতে পারো, কিন্তু কৃপা তারই অন্তর্জগতের যে ব্রহ্মশক্তি, তার কৃপা বলতে পারো, কিন্তু কৃপা অপেক্ষা করতে হয়, তার নিজের দ্বারা হয় না, লাস্ট চৌকাটটা পেরোনো। অতএব সবার পক্ষে এটা সম্ভব নয়। হয় যোগের পথে যাও, নাহলে ভক্তির পথে যাও, এবং আস্তে আস্তে হৃদয়কে সিক্ত করো, সাধুসঙ্গে এবং সৎসঙ্গে বেশি করে যুক্ত হও। নিজের জীবনের পরিবর্তন আসতে আরম্ভ করুক, স্বভাবের পরিবর্তন আসতে আরম্ভ করুক। স্বভাব ধীরে 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 উত্তরণ হোক। যত রিফাইন্ড হবে, যত চিত্ত দর্পণ শুদ্ধ হবে, পরিষ্কার হবে, তত সেই আলোয় নিজেকে দেখতে পাবে। তখন জানবে তুমি কে, এবং তখন জানবে যে এই অঙ্কন মণ্ডল নামক এই জীবদেহটি, এটার ভূমিকা কী। সুপার কনসাসনেস বলতে পারো। সুপার কনসাসনেস ধরে নাও মহাবিশ্বব্যাপী একটাই কনসাসনেস, একটাই ইন্টেলিজেন্ট বা একটাই ইন্টেলিজেন্স। সেটা এক একটা ছোট ছোট পয়েন্টে ট্র্যাপড হয়েছে। সে এক একটা পয়েন্টের একটা নাম অঙ্কন মণ্ডল, আরেকটা নাম সুদীপ, আরেকটা নাম মাইকেল, আরেকটা নাম অমলা। এইভাবেই এই বিশ্বজগৎকে চিন্তা করো। সে এক থেকে, সে একই ট্র্যাপড হয়েছে। একটা মলিকুলের মধ্যেও হয়েছে, একটা মানুষের মধ্যেও হয়েছে, এবং সেখান থেকে তোমার ভূমিকা নির্ণয় হচ্ছে। যখন তুমি নিজেকে জানতে পারবে, তুমি ইন্টেলিজেন্স থেকে, ওই ইউনিভার্সাল ইন্টেলিজেন্স থেকে তুমি জানতে পারবে এই অঙ্কন মণ্ডলের শরীর ধারণ কেন, তার পূর্বজন্ম কী, তার আগামী সম্ভাবনা কী, তার ভূমিকা কী। সুতরাং এইভাবে নিজের পথটা ধরো। কোনটা তোমার পথ, সেটা তুমি ওই শখ দিয়ে ডিটারমিন করো না। আজকে তোমার এই শখটা উঠলো, কালকে তোমার সেই শখটা উঠলো, এটা দিয়ে ডিটারমিন করো না। সিরিয়াসলি নাও। যদি সাধনার কথাই ওঠে, সিরিয়াসলি নাও, বাদী সুরটাকে আগে ধরো, তারপরে তুমি যেমন স্বামী বিবেকানন্দ, যেমন তুমি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদাকে দেখলে তুমি বুঝতে পারবে। ওই ভাবধারায় তুমি দেখবে সব বিষয় নিয়ে চর্চা করা যায়। একবার ঠাকুর রামকৃষ্ণের ভাবধারাটা ছুঁয়ে নিতে পারলে
তারপর তুমি দেখবে শ্রীকৃষ্ণকে নিয়েও ভাবা যায়, শ্রীরামচন্দ্রকে নিয়েও ভাবা যায়, বুদ্ধকে নিয়েও যায়, যিশুকে নিয়েও যায়, প্রফেট মোহাম্মদকে নিয়েও যায়, তোমার আদি শঙ্করাচার্যকে নিয়েও যায়, চৈতন্যদেবকে নিয়েও যায়, বামাখ্যাপাকে নিয়েও যায়, রামপ্রসাদকে নিয়েও যায়। কিন্তু বাদী সুরটা আমাকে রামকৃষ্ণ থাকতে হবে। তবে এত কিছু যে সুর আধ্যাত্মিক বাঁশিতে, সেই প্রতিটি সুরকে তখন আমি আস্বাদন করতে পারবো, নিজের বাদী সুরটাকে না ভুলে। আগে বাদীটাকে ধরো, নাহলে এরকম ওই মাছির মতন একবার এখানে একবার ওখানে ছুকছুক করে বেরিও না, তাহলে তোমার সুবিধা হবে। দ্বিতীয় জিজ্ঞাসা, নয়ন দত্ত। আমার প্রণাম নেবেন। আমার একটি জিজ্ঞাসা, আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক ভবিষ্যৎ বক্তা মহাপুরুষ বলেছেন মুম্বাই, পাঞ্জাব, কলকাতা ধ্বংস নিয়ে আসবে, 13টি মুসলিম দেশ ও চীন একত্র হয়ে ভারতে হামলা করবে, শ্রীকৃষ্ণ শ্রীরামের আশীর্বাদে রাশিয়ার রক্ষা হবে, অধিকাংশ ইউরোপের দেশ ধ্বংস হয়ে যাবে। হায়রা খান বাবা প্রভু জগৎবন্ধু বলেছেন, এবং তাঁরা ওম নমঃ শিবায় ও শ্রীরামের শক্তিকে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী বলেছেন। এইটি নিয়ে যদি কিছু বলতেন, আমার মনে হয় আপনার আলোচনার সপ্তাহে 2টি হলে অনেকের জিজ্ঞাসার সমাধান হতো। নয়ন দত্ত, আজমান, আরব এমিরেটস। দেখো নয়ন দত্ত, যে প্রথমত তো মানে কি হবে না হবে সেটা তুমি মোটামুটি আমাকে জানিয়ে দিয়েছো, আর নতুন করে তো সংযোজন করার কিছু নেই। আর আমাদের আলোচনা যদি তুমি নিয়মিত ফলো করে থাকো তাহলে দেখবে যে আমরা একটু জোর দিই বর্তমানের উপরে, বসে বসে ভবিষ্যৎ নিয়ে তো বিলাসিতা করি না। আর বর্তমানের মধ্যে যেটুকু যা কিছু দেখা যায় সেটুকুই দেখার চেষ্টা করি, যেটুকু ভগবান দেখায় বা মহামায়া দেখান। সব যে দেখতেই হবে, সবচেয়ে বুঝতেই হবে, অত নিজেকে আমি ঘাঁটাই না, বা নিজেকে জর্জরিত করি না বা চাপ দিই না। আর এই যে যত ভবিষ্যৎ বক্তারা রয়েছেন তারা ভবিষ্যৎ বক্তা, তারা ভবিষ্যৎ বক্তব্য দিয়েছেন। এরা ছাড়াও আরও অনেকেই আছেন। ইদানিং তো তোমার উড়িষ্যার সেই ভবিষ্যমালিকা বলে সেই গ্রন্থটি অচ্যুতানন্দের লেখা, সেটা নিয়ে চারদিকে প্রচুর চর্চা চলছে, তার অনেক ব্যাখ্যা চলছে। আর বলতে পারা যায় শুধু আমাদের দেশেই নয়, এই আগামী আসন্ন অনেক কিছু বিনাশ হবে এবং নতুন করে আবার অনেক কিছু গড়ে উঠবে, এরকম ধরনের ভবিষ্যৎবাণী ইউরোপেও আছে, প্রত্যেকটা দেশে আছে, আমেরিকাতেও আছে, মুসলমান দেশগুলোতেও আছে, আফ্রিকাতেও আছে, সব জায়গাতেই এখন ভবিষ্যৎ দর্শনের অনেককালই ছিল, কিন্তু এখন ইন্টারনেটের যুগে সব ভবিষ্যতে খুব কোলাহল চলছে। এবং এই এত ভবিষ্যতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক সম্প্রদায় মনে করছে যে আমরাই একমাত্র বাঁচব, আর বাদবাকি যারা এই সম্প্রদায় নয় তারা সব বিনাশ হয়ে যাবে। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটাও হচ্ছে দেখছি। কোনো সম্প্রদায় মনে করছে যারা নিরামিষ খায় তারাই শুধু বাঁচবে, সব আমিষাশীগুলো সব মরে যাবে। কেউ ভাবছে যারা শুধু বজরং বলিকে যারা স্মরণ করবে তারাই বাঁচবে, বাকি সব শেষ। কেউ বলছে যারা প্রভু জগন্নাথের নাম করবেন তারাই বাঁচবে, বাকি সব শেষ। এই যে তুমি বলেছো পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী। দেখো, যদি অন্তর থেকে তোমার একেবারে তোমার এক অন্তঃস্থল থেকে যদি কোনো মন্ত্র আসে তোমার, এমনকি তোমাকে দেওয়া যে বীজ মন্ত্র সেটাও যদি তোমার অন্তঃস্থল থেকে আসে, সেটা অনেক শক্তি, তাই না? পারমাণবিক শক্তির একটা যে শক্তির কথা বলছি সেটা সাধারণত যেটা আমরা বুঝি আমাদের মতন মোটা বুদ্ধি লোকেরা, এটা ফিজিক্যাল ম্যাটারের ওপরে তার শক্তিটা। কিন্তু ম্যাটার এসছে কোত্থেকে? এনার্জি থেকে। এনার্জি কোত্থেকে এসছে? উইল থেকে। মহাজাগতিক যে ইউনিভার্সাল উইল, সেখান থেকে এসছে। তাহলে যে মন্ত্রের শক্তি যদি সেইভাবে উচ্চারণ করা হয় তাহলে সেটা সেইখানে গিয়ে তার স্পন্দন হয়, সেই ইউনিভার্সাল উইলে তার স্পন্দন হয়। একটা পুরো সভ্যতার
বা একটা পুরো জেনারেশনের চেতনা পাল্টে দিতে পারে মন্ত্রের শক্তিতে, যেটা পারমাণবিক শক্তির যে ফিজিক্যাল শক্তি তার থেকে অনেক সুদূর প্রসারী, অনেক গভীর, অনেক সূক্ষ্ম। সেটা যে শুধুমাত্র শ্রীনাম বা শ্রীরাম বা শ্রীকৃষ্ণের মন্ত্রতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু সেই মন্ত্রতেও হতে পারে, শুধু হরিনামে হতে পারে, বীজমন্ত্রে হতে পারে। অন্তরের সবটুকু বিশ্বাস, অনুভূতি, নিজের সর্বস্ব দিয়ে যে উচ্চারণ, শক্তিটা সেইখানে। শক্তিটা শুধু সেই শব্দের মধ্যে নয়, সেই শব্দের যে উদ্গাতা, সেখান থেকে সেই শক্তির উৎস। জানি না এটা সবার ঠিক বোধগম্য হবে কি না, কারণ তোমরা বোধহয় ওই একটা মন্ত্রের শক্তির যে মেল ফিমেল প্রিন্সিপাল সেটা বোঝো না। যাই হোক, আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ এবং কী কী ধ্বংস হবে, যেহেতু তুমি সব কিছু বলে দিয়েছো, আমার নতুন করে কিছু বলার নেই তেমন আলাদা করে। আমার ভাব হচ্ছে যে যখন হবে তখন দেখব, তখন থাকলে থাকবো, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। সেটা নিয়ে এখনই জল্পনা কল্পনা করলে যে আমরা সেখানে কিছু বিশেষ ভূমিকা পালন করতে পারবো তা কিন্তু নয়। আমার বক্তব্য অন্য, যে যুদ্ধ যখন তুমি বলো না, তখন বলছো তৃতীয় বিশ্বযুদ্ধ, তবে মনে রাখতে হবে বা বুঝতে হবে যে যুদ্ধের চরিত্র কিন্তু অনেক পাল্টে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার আগে 19বিংশ শতাব্দী যত যুদ্ধ হয়েছে, আগে খুব বেশি যুদ্ধ হতো, এখন বরং যুদ্ধ অনেক কম হয়। আগে যুদ্ধ বেশি হতো ব্যাটল ফিল্ডে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হতো। যেমন ধরো কুরুক্ষেত্র হয়েছিল, একটা ক্ষেত্রতে যুদ্ধ হয়েছিল, শহরে, গ্রামে, ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে হয়নি, হাসপাতালে হয়নি, তোমার ধরো রাজার প্রাসাদে কিন্তু হয়নি, মহিলা মহলে কিন্তু হয়নি। বুঝতে পেরেছ? আগে একটা নিয়ম ছিল যে সামনে সামনে ক্যাভেলরি যাবে, ঘোড়সওয়ার, তার পেছনে পেছনে পদাতিকেরা যাবেন, তার পেছনে পেছনে যারা হাতিতে সওয়ার তারা যাবেন, এরকম নানা ঢেউতে 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 একসাথে একটা মিছিল করে যাবে। পরবর্তীকালে যখন ট্যাঙ্ক চলে এলো, ট্যাঙ্ক নিয়ে বা ট্যাঙ্কগুলো সেটা একটা মিছিলে যাবে একসাথে। শেষে গিয়ে তোমার যে রসদ, গোলাবারুদের রসদও আছে তার মধ্যে, খাবার দাবারের রসদ আছে তার মধ্যে, কোথাও তাঁবু টাবু গাঁটতে হবে তারও রসদ আছে তার মধ্যে, সেগুলো যাবে। এই বাগরিদের কাছে বা বার্গিদের কাছে, যারা আফ্রিকাতে এসেছিল, আসলে হামসির বংশধর বলা হয়, নোয়ার ছেলে, সেই বার্গিদের কাছে আমাদের শিবাজির যিনি পিতা, তিনি এক ধরনের ওয়ারফেয়ার শিখেছিলেন। একটু লুকিয়ে লুকিয়ে থাকা, ওই মিছিলকে যেতে দেওয়া, ওই মোগল সৈন্যদের যেতে দেওয়া, ওই লাস্ট যখন রসদওয়ালারা যাচ্ছে তাদের উপর ঝাঁপিয়ে পড়া, হঠাৎ দুম করে আক্রমণ করে তাদের সব কিছু কেড়ে নিয়ে মেরে দিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়া। এবার কী হবে, সৈন্য এগোচ্ছে আর রসদ নেই, খাদ্য নেই, সবচেয়ে বড় কথা খাদ্য নেই, আশ্রয় নেওয়ার কোনো উপায় নেই, এবং আস্তে 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 গোলা বারুদও শেষ হয়ে যাবে, আর রিজার্ভে কিছু থাকবে না। ওইখানেই সৈন্য সামন্ত অর্ধেক শেষ, তারপর আবার অতর্কিত আক্রমণ করা হবে। তখন এই ধরনের ওয়ারফেয়ারটা গেরিলা ওয়ারফেয়ারের একটা অঙ্গ। এটা শিবাজির পিতা শিখেছিলেন, পরবর্তীকালে শিবাজিও সেটাকে পেয়েছিলেন, সেই ওয়ারফেয়ারটা। তো তখনকার ধরনের যুদ্ধটা এরকম ধরনের ছিল। প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখলাম ট্রেঞ্চ ওয়ারফেয়ার। সবচেয়ে মেজর যেটা পরিবর্তন হলো যুদ্ধের স্ট্র্যাটেজিতে, ট্রেঞ্চ, অর্থাৎ বড় 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 গর্ত খোঁড়া, যাতে করে মোটামুটি জিনিসপত্র নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী সেখানে লাইন দিয়ে সারি দাঁড়িয়ে থাকতে পারে। শুধু তাদের মাথাটা বেরিয়ে থাকবে, বন্দুকটা যখন তাক করবে শুধু ওইটুকু বেরিয়ে থাকবে। গুলি টুলি ছুঁড়েই বা গ্রেনেড ছুঁড়েই সঙ্গে সঙ্গে নিচে মাথাটাকে নিচে নামিয়ে নিতে পারবে। ডিফেন্সিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে এটা খুবই এটা এফেক্টিভ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। তখন অতটা প্লেন এবং প্লেনে করে সেই বোমা মারা এগুলো আরম্ভ হয়নি। সুতরাং যখন কেউ আগত কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে আসছে, তখন এই ট্রেঞ্চের মধ্যে থেকেই তাদেরকে প্রতিহত করা যেত।
তার ওখান থেকে গুলি করলেও টার্গেট ভালো করে পেত না, কারণ ওইটুকুন টার্গেট হয়ে একটু মাথার মানে হয়তো হেলমেটটা দেখা যাচ্ছে, শরীরটাকে পাওয়া যাচ্ছে না। সুতরাং ওদের অবধি পৌঁছানোর আগেই হয়তো বেশ কিছু সৈন্য সামন্ত মরে গেল, ঘোড়াটোড়াগুলো গুলি খেয়ে গেল। এইটা ট্রেঞ্চ ওয়ারফেয়ার প্রথম বিশ্বযুদ্ধে বেশি ব্যবহার হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আকাশপথে বোমার ব্যবহার হয়েছিল বেশি। হিটলার বা জার্মানির নাৎসি বাহিনী তোমার সমুদ্রপথকেও ব্যবহার করেছিলেন, আকাশপথকেও ব্যবহার করেছিলেন, এবং প্রচুর বোমা ইউরোপের এক একটা শহর একদম চুরমার করে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন জার্মানি হারতে আরম্ভ করলো রাশিয়া এবং আমেরিকার কাছে, তখন আমেরিকাও এবং ইংল্যান্ডও ওই রকম বোমা মেরেছিল, ড্রেসডেন একদম গুঁড়ো করে দিয়েছিল একেবারে। ওইখানে আমরা দেখেছি যে আকাশপথে বোমারু বিমানের ব্যবহার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে করেও হয়নি, ঠান্ডা যুদ্ধ হয়েছে। সেই ঠান্ডা যুদ্ধ এখনও চলছে। ঠান্ডা যুদ্ধ হয়েছে, ছোট ছোট যুদ্ধ অনেক জায়গায় হয়েছে, কিন্তু বড় রকমের বিশ্বযুদ্ধ আমরা কখন বলি? যখন একাধিক দেশ, দুটো দেশ নয়, মানে একটা দেশ বনাম আরেকটা দেশ নয়, যখন বহু দেশ একসাথে যুক্ত হয়ে যায়, একটা মিত্রশক্তি, একটা অক্ষশক্তি তৈরি হয়ে যায়, তখন আমরা সেটাকে বিশ্বযুদ্ধ বলি। তা সেই রকম যুদ্ধ হয়েছে। 1945-এ নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার বলছিলেন বাইরে থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, জাপান আত্মসমর্পণ করবেই, তা কিছুকালের মধ্যেই শুরু হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর তখন আমি ফিরে আসবো, এই জন্য তিনি বলতেন তখন আমি ফিরে আসবো, কারণ বিশ্বযুদ্ধ শুরু হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রোটোকল, অর্থাৎ যারা বন্দি অপরাধ, যারা যুদ্ধ অপরাধী, যারা ওয়ার ক্রাইমে অভিযুক্ত, সেই অপরাধ, সেই ওয়ার ক্রাইম ইত্যাদি ওই শর্তগুলো আর থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধে নতুন সমীকরণ তৈরি হতে আরম্ভ করবে। তখন তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই, আইনত তখন তাকে আর ইংরেজরা বন্দি করতে পারে না, এটা অনুমান করে তিনি বলেছিলেন। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো না এবং দেশ ভাগ হয়ে গেল, তার আশা হলো না, মানে অন্তত আত্মপ্রকাশ করা হলো না। তো সেই সময় থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের মেরুকরণ হয়তো চলছে, কিন্তু এখনও শুরু হয়নি। যেরকম ধরনের যুদ্ধ তোমরা দেখতে চাও, তোমাদের মনের মধ্যে কিন্তু এখনও সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবিগুলোই রয়েছে। এখনও তোমরা ভাবছো এই যে ইরানের ওপর যেভাবে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করছে, ওইটাই বিশ্বযুদ্ধ, ওইটাই বড় স্কেলে যখন বিশ্বযুদ্ধ হবে, বা যেভাবে ইরানও হয়তো অ্যাটাক করছে ইসরায়েলের ওপরে, তেল আভিভে কিংবা বিভিন্ন ইয়েতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে মার্কিন বেস রয়েছে, তোমরা শুধু ওইটাকেই ভাবছো, ওইটাই অ্যাটাক, এইটাই যুদ্ধ। কিন্তু তারপরে কিন্তু আরও অনেক ইভলিউশন হয়েছে যুদ্ধের চরিত্রের, আর আমরা সবাই সেই যুদ্ধের মধ্যে কিন্তু আছি, তাই না? আরও অনেক রকম যুদ্ধ চলছে, কিন্তু এগুলো আগে অতটা ছিল না। তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন ওয়ার, তথ্যযুদ্ধ। যে তথ্যযুদ্ধে গিয়ে যাবে সেটা বিশাল অ্যাডভান্টেজ হবে পরবর্তীকালে ফিজিক্যাল যুদ্ধের সময়। সেই তথ্যযুদ্ধটা তাকে অনেক একটা অ্যাডভান্টেজে নিয়ে যাবে। এই তথ্যযুদ্ধ চলছে, প্রোপাগ্যান্ডা যুদ্ধ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই অপারেশন সিন্দুর হলো, পেহেলগাঁও অ্যাটাকের পরে ভারত বেশ নিপুণ কিছু সার্জিক্যাল স্ট্রাইক করে তোমার পাকিস্তানের মধ্যে ঢুকে, অনেকটা ভেতরে ঢুকে একদম সাবার করে দিল, ধরা যাক সমস্ত জঙ্গি ঘাঁটি টাটি, জঙ্গি টঙ্গিদের সাবার করলো, করে ফিরে এলো, কোনো ক্ষয়ক্ষতি হলো না প্রায় ভারতের, তাই না? যখন করলো ভারতের কোনো পাইলটকে, কোনো সোলজারকে বর্ডার ক্রস করতে হলো না, যেটা গতবার সার্জিক্যাল স্ট্রাইকের সময় ক্রস করতে হয়েছিল যখন অভিনন্দন ধরা পড়ে গিয়েছিল, করতে হলো না। এই যে নতুন ব্যালিস্টিক মিসাইলের যে ওয়ারফেয়ার, এই যে ড্রোন ওয়ারফেয়ার, যেখানে আর মানুষই নেই, অনেক লং ডিস্টেন্স থেকে শোনা যাচ্ছে, অর্থাৎ মানুষকে সেই অকুস্থলে যেতেই হচ্ছে না আর,
এইরকম এভলিউশন হচ্ছে, এরকম চরিত্র পাল্টাচ্ছে, কিন্তু তার সাথে সাথে তারপরে কি হলো, তারপরে যে প্রোপাগান্ডা ওয়ারটা হলো, অর্থাৎ যুদ্ধটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, কে ঠিক কে ভুল, কে দোষী কে নির্দোষ, এই প্রোপাগান্ডা ওয়ারটা কিন্তু পাকিস্তান ভারতের থেকে অনেক ভালো করলো। বিদেশি মিডিয়া কী করে হ্যান্ডেল করতে হয়, কি এক্স্যাক্টলি কি বলতে হয়, নিজেকে কীভাবে ভিকটিম সাজানো যায়, এইটাতে ভারতের যে অত্যন্ত ফর্মাল, অত্যন্ত মানে প্রমাণ এভিডেন্স ইত্যাদি ইত্যাদি দেখিয়ে যেগুলো বলা থেকে ওই চকমকি করে বলা, এইখানে পাকিস্তান অনেক বেশি সিদ্ধ। ওরা মিডিয়া অনেক বেশি ভালো হ্যান্ডেল করতে জানে, বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়া। ওদের বেশিরভাগ যত বিদেশি মন্ত্রী টন্ত্রী যারা, বিদেশ মন্ত্রী টন্ত্রী যারা রয়েছে, তারা নিজেরাই বিদেশে শিক্ষিত, ওরা মিডিয়াটাকে ভালো বোঝে। এটাও কিন্তু একটা ওয়ার। তারপর দেখা গেল যে হঠাৎ আমেরিকা এবং পাকিস্তান আরও খুব বন্ধু হয়ে গেল। পাকিস্তানের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য তিনি একদম মানে প্রস্তাব দিলেন। ভারতের উপর একের পর ট্যারিফের চাপ পড়তে আরম্ভ করলো। এই যুদ্ধটা কিন্তু ভারত হারতে আরম্ভ করলো পাকিস্তানের কাছে। প্রোপাগান্ডা যুদ্ধ। এই রকম যুদ্ধের সাথে সাথে আছে সাইবার ওয়ার। ক্রমাগত একে অপরের ডিফেন্স সিস্টেমের মধ্যে হ্যাক করে ঢুকে তাদের সমস্ত সিক্রেটস বার করে নেওয়া, বা ব্যাঙ্কিংয়ে হ্যাক করে ঢুকে তাদের সমস্ত সিক্রেটস বার করে নেওয়া। এটা একটা উদাহরণ। এরকম ধরা যাক, কিছুদিন আগেই ধরা পড়েছিল ইসরায়েলের তৈরি করা পেগাসাস। সেটা একটা সফটওয়্যার যেটা আইফোন হ্যাক করতে পারে। সুতরাং ভারতের যত অনেক বড় বড় নেতারা, মন্ত্রীরা তারা আইফোন ব্যবহার করেন, কারণ খুব সিকিওর বলে। সেইটাকে পর্যন্ত পেগাসাস হ্যাক করতে পারছে। তো এটা এক ধরনের যুদ্ধ। এবার পেগাসাস বা ইসরায়েল শত্রুতা করছে, এটা বড় কথা নয়। পেগাসাস একটা কোম্পানি, এবং সেই কোম্পানিকে কেউ একটা হায়ার করছে প্রচুর টাকা দিয়ে, যাতে করে অমুক অমুক ফোনগুলো হ্যাক করা যায়। যুদ্ধটা এই লেভেলে হচ্ছে। এটা ইসরায়েল সরকারের সাথে ভারত সরকারের কোনো শত্রুতার ব্যাপার নয়। এরকম এটা শুধু ইসরায়েল বা শুধু পেগাসাস করছে তা নয়, এরকম ভারতও অনেক করছে। হয়তো তুমি দেখবে যে ক্যানাডার কোনো খালিস্তানি কোনো উগ্রপন্থী আননোন গানম্যান দ্বারা, অজানা অচেনা কোনো বন্দুকধারীর দ্বারা নিহত হচ্ছে। আমেরিকাতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। যারা ভারত বিরোধী কর্মে লিপ্ত তেমন অনেক অজানা অচেনা লোকের দ্বারা নিহত হচ্ছে। এই মোসাদের মতন অপারেশন, ইসরায়েলের যে মোসাদ, তাদের মতন অপারেশন, এটা ভারতের রও হয়ে তখন করছে। বুঝতে পারছো তো? অনেক স্তরে 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 এই যুদ্ধটা চলছে, যে যুদ্ধের মধ্যে আমরা রয়েছি। ধরো আমরা যারা এই সব নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলোর আলোচনা করি, সেটাও একটা যুদ্ধ। এবং মনে হবে যে সামান্য একটা যুদ্ধ। হ্যাঁ, সামান্য এই অর্থে যে হয়তো 50টা লোক আমার কথা শোনে, 5,000 বা 50,000 বা 5 লক্ষ লোক শোনে না, সে হয়তো সামান্য যুদ্ধ। কিন্তু মুখের কথাতে হয়তো ছড়িয়ে যেতে পারে। যেমন ধরো শব্দের যে আক্রমণ, সেই শব্দের আক্রমণটাকে আমরা দেখার চেষ্টা করি। আজ এই যে সহজ সমাধি বলেছে না, এটা একটা ভ্রান্ত শব্দের ব্যবহার। আমরা যত শব্দ নিয়ে সচেতন হব, তত আমরা আরও আত্মসচেতন হব। আমাদের ধর্ম, আমাদের দর্শন কি বলছে সেই ব্যাপারে। যখন ধর্মনিরপেক্ষতা কথাটা বলি, ওরকম কোনো শব্দ হয় না। এটা সেকুলার শব্দের বাংলা বা হিন্দি অনুবাদ করতে গিয়ে একটা মারাত্মক বিপদ ঘটানো হয়েছে, এবং ইচ্ছাকৃতভাবে। এটা শব্দের সন্ত্রাস। ধর্ম শব্দটার মানেই অন্য। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, এই কথাগুলোই ভুল। এগুলো মতবাদ, এক একটা উপাসনার পদ্ধতি। এগুলো কোনোটাই ধর্ম নয়। কিন্তু ধর্ম শব্দটা থেকেই একটা আমাদের অ্যালার্জি তৈরি হয়েছে, শুধুমাত্র এই ধর্ম নিরপেক্ষতা। তা ধর্মকে বাদ দিতে হবে শিক্ষা থেকে, ধর্মকে বাদ দিতে হবে রাজনীতি থেকে, ধর্মকে বাদ দিতে হবে অফিস থেকে, কাছারি থেকে। এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। এটা একটা যুদ্ধ, ইচ্ছাকৃত করা হয়েছে। এটা প্রতিহত করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। একটা স্তর। আর একটা স্তর হচ্ছে ক্রমাগত তুমি আমি আমরা সবাই, আমাদের বাবা, আমার ঠাকুরদা, একদম 100 বছর ধরে আমরা শিখে আসছি সমস্ত ভুলভাল ইতিহাস। মারাত্মক রকমের ভুলভাল ইতিহাস শিখে আসছি আমরা। সমস্ত ইতিহাসের মূল কথাটা হচ্ছে
যে বিদেশিরা সাহেবরা হচ্ছে সভ্য, উন্নত, মহান, আমরা অসভ্য, জঙ্গলি, বর্বর। আমাদের সব কিছুই খারাপ, ওদের সব কিছুই ভালো। যা কিছু হচ্ছে এখন ওদের অবদান, তাই ভালো হচ্ছে। ওদের শুধু ওরা বলছে তা নয়, আমরাও বিশ্বাস করছি, আমরাও বলছি একে অপরকে, দেখো আমাদের গণতন্ত্র, দেখো আমাদের রেল লাইন, দেখো আমাদের বিকাশ, দেখো আমাদের শিক্ষার হার। এই সব কিন্তু আমরা সাহেবদের মাপকাঠিতে বলছি, ওদের তৈরি করা ইন্ডেক্স করে। নিজেদের যে গভীর ইতিহাস, নিজেদের যে গৌরব, নিজেদের যে প্রাচীনতা, আমাদের এখানে শুধুমাত্র ধর্ম নয়, আমাদের এখানে যে জ্ঞান বিজ্ঞানের এত বিকাশ, এইটা এখন বলা হচ্ছে, প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ন্যারেটিভটা এখন জিতছে সব জায়গায়, ভারতবর্ষে সর্বত্র। পলিটিক্যালি জিতছে, ইন্টেলেকচুয়ালি জিতছে, ডিবেটে জিতছে, বইতে জিতছে। এই একটা যুদ্ধ। এই যুদ্ধটা আপাত দৃষ্টিতে মনে হবে সংক্ষিপ্ত, মোটেও নয়। এটা একটা বিশাল যুদ্ধ, এটা একটা ওয়ার্ল্ড ওয়ার। কারণ এই সমীকরণটাই তো পাল্টাচ্ছে। আস্তে 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 পৃথিবীর মানুষ জানতে পারছে যে না, এই পশ্চিমী সভ্যতার জনক নয়, অসভ্যতার জনক এশিয়া, তা আমাদের ভারত, এরা হচ্ছে সভ্যতার জনক। এখান থেকেই সব কিছু এসেছে। অঙ্ক বলো, বিজ্ঞান বলো, ফিজিক্স বলো, অ্যাস্ট্রোলজি বলো, কসমোলজি বলো, মহাকাশ বিজ্ঞান বলো, নৃতত্ত্ব বলো, সমস্ত কিছু এখান থেকে এসেছে। অনেক অনেক প্রাচীন সভ্যতা এরা চুরি করেছে শুধু। এই ন্যারেটিভের যুদ্ধটাও কিন্তু সাংঘাতিক যুদ্ধ। এত যে ভারতকে টুকরো টুকরো করার চেষ্টা হচ্ছে, এত যে বারবার রকম ধরনের স্লোগান শোনা যাচ্ছে, আজাদি স্লোগান শোনা যাচ্ছে, এত যে আমাদের বাইরে ভেতরে শত্রু, কেন? যাতে ভারতের সত্যটাকে প্রকাশ হতে না দেওয়া যায়। তা যে যুদ্ধটার মধ্যে আমরা এখন আছি না, যে যুদ্ধটা আমি করছি এবং তুমিও করতে পারো ইচ্ছে করলে, আমি সেইটা নিয়ে বেশি চিন্তিত। রাদার দেন আগামীতে কি হবে, 13টা মুসলমান দেশ আর চীন কবে একসাথে যুক্ত হয়ে ভারতকে আক্রমণ করবে হয়তো। পাঞ্জাব থাকবে না, কলকাতা থাকবে না, বোম্বাই থাকবে না, রাশিয়াকে শ্রীরামচন্দ্র কীভাবে বাঁচানো হবে, ও সবই হয়তো হবে। কিন্তু এই মুহূর্তে আমি ইন্টারেস্টেড নই। শ্রীরামচন্দ্র কে ছিলেন, কী ছিলেন, এটাতে বেশি ইন্টারেস্টেড আমি, কারণ এটা আমার সাথে যুক্ত। শুধু আমরা এক ধরনের যুদ্ধের মধ্যেই কিন্তু আছি, এবং সেটা তৃতীয় বিশ্বযুদ্ধেরই একটা পটভূমিকা। সেটা যা কিছু এখন হচ্ছে, ইউক্রেন বলে আর কিছু নেই আজকে, এটাও কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের অন্তর্গত। যে নতুন সমীকরণ হচ্ছে, যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগোতে চাইছে রাশিয়া, এদিকে ইসরায়েলে যা হচ্ছে, কি ইরানে যা হচ্ছে, কি মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, আমেরিকার বাইরে, আমেরিকার মধ্যে যা হচ্ছে, ইউরোপে যা হচ্ছে, যে ইসলামীকরণ চলছে, এই সবটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং মেরুকরণটা তৈরি হচ্ছে। তারপরে এই মহাপুরুষেরা যা বলেছেন, ভবিষ্যৎ বক্তারা যা বলেছেন, তা হয়তো বলেছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে আমাদের যে যুদ্ধটা কোত্থেকে শুরু হচ্ছে, সত্যকে আগে জানব এবং সত্যটা প্রকাশ করব। কারণ আমাদের চারপাশে আমাদের অনেকেই আমরা ভ্রমের মধ্যে আছি। আমরা ওই যুদ্ধটা আমাদের রিয়ালিটির বাইরে একটা কিছু হবে, এবারে বিলাসিতার মধ্যে আমরা রয়েছি। আর ওই মানে এই নামে আমি বাঁচবো, ওই নামে আমি মানে মরবো, এই জীবনচর্যালেই বাঁচবো, এই সম্প্রদায়ের মধ্যে আমি বাঁচবো। বাঁচতেই বা চাইছি কেন এইভাবে? কীরকম বাঁচে সেটা? যদি অতই ধ্বংস হবে, যদি কলকাতা, পাঞ্জাব, অমুক তমুক, রাশিয়া টাশিয়া কেউই থাকবে না এরকম হবে, তাই তো অনেককে তো মরতে তো হবেই। তার মধ্যে আমি নই কেন? যেহেতু আমি এটা কোনো একটা নাম আমি বলছি বলে আমার কোনো রুচি নেই সেটাতে। সবাই মরুক, আমি শুধু বাঁচবো, এরকম ধরনের কোনো মোটিভ নিয়ে আমি চলি না। সমস্ত সব কিছুই পরিবর্তনশীল, দিন বদল হবেই। ভারতবর্ষের এতদিনকার যে ভারতবর্ষ ধামাচাপা পড়ে আছে, সেই ভারতবর্ষ জাগবেই, এটুকু আমি জানি।
কারণ জাগছে, তাই জানি আমি, বিশাল শক্তি নিয়ে জাগবে, কারণ এটাই একটা ঈশ্বরীয় দৈবিক সভ্যতা, এটা তাই জন্যে জাগবে। এদের মধ্যে বিশেষ একটা সম্প্রদায় আছে বলে জাগবে না, সকল সম্প্রদায়ের মধ্যে অনেক কিছু ভালো আছে, আর সকল সম্প্রদায়ের মধ্যে অনেক কিছু মন্দও আছে, যেগুলো সংস্কার হচ্ছে, হওয়া উচিত, শোধন হচ্ছে, হওয়া উচিত। আমাদের কোনো বিদেশি শাসককে দরকার নেই, আমাদের কোনো বিদেশি দার্শনিককে দরকার নেই সেই সংশোধনগুলো করতে। আমরা নিজেরাই বারবার সংশোধন করেছি, নিজেরাই বারবার সংস্কার করেছি, এখনও করছি, আবার করব। তারা তাদের সংস্কার নিয়ে থাকুক, নিজেদের সংস্কার করুক, তারা ভ্যাটিকান চার্চ কি প্রোটেস্ট্যান্ট কি ইসলাম, তারা নিজে নিজের সমাজকে সংস্কার করুক। তাদের ভারতকে সংস্কার করা নিয়ে মাথা ঘামাতে হবে না। তাও তারা মাথা ঘামায় কেন এত? প্রশ্ন করো নিজেকে। কেন প্রচার করে যে সংস্কৃত ভাষা হচ্ছে একটা ফ্যাসিস্ট ভাষা? কেন প্রচার করে যে গীতা পড়া খুব খারাপ, হিংসার প্রশ্রয় দেওয়া হয়? ভয় পায়, ভারতের সভ্যতাকে ভয় পায়। ভারতের সভ্যতার উত্থান হলে সবাই বুঝতে পারবে এই হচ্ছে আসল সভ্যতা, এই হচ্ছে আসল জ্ঞান, এখান থেকেই সমস্ত কিছুর উৎস। আমাদের জীবনে আমরা যা কিছু ভালো পেয়েছি এখান থেকেই এসেছে, এটা বুঝতে পারবে। বুঝতে পেরে জবাবদিহিও দিতে হবে না। তাহলে একদিন আমাদের মিথ্যে কথাগুলো কেন বলা হলো? শেষ একটা কথা বলি, এই যুদ্ধের নানা রকম দিকটা শুনলে আরেকটা কথাও বলছি, যে আমাদের মনে আরেকটা সংস্কার আছে, সেটা হচ্ছে আমেরিকা বনাম রাশিয়া, চীন বনাম ভারত, মধ্যপ্রাচ্য বনাম ইসরায়েল। হ্যাঁ, এরকম নানা রকম বনাম আছে আমাদের মধ্যে। একটা তৈরি করে দেওয়া বনাম, এটাও তৈরি করে দেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তাও একটা দেশ দেশ ব্যাপার ছিল, সেখানে অনেক খেলা আছে। যে ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং ফ্যামিলি মিত্রশক্তিকে টাকা দিয়েছে, ধার দিয়েছে যুদ্ধের জন্য, সেই একই ব্যাংকিং ফ্যামিলি অক্ষশক্তিকে টাকা দিয়েছে যুদ্ধ করার জন্য। তাহলে অ্যাকচুয়ালি যুদ্ধ যুদ্ধ খেলা, প্রফিট যারা করার তারা করছে, যারা এটাকে একটা ব্যবসা করার তারা কিন্তু করছে। সুতরাং এই যে আমেরিকা বলে একটা দেশ, যার চরম শত্রু রাশিয়া, এই যে এটা একটা তৈরি করা গল্প। যারা যুদ্ধগুলো ঘটায় তারা কেউ আমেরিকান রাশিয়ার নয়, ন্যাশনালিটি যাই হোক না কেন তাদের কোনো মাথা ব্যথাই নেই। তাদের কিছু নেভার এন্ডিং ওয়ার্স দরকার, তাদের ক্রমাগত যুদ্ধ দরকার ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার জন্য। এত অস্ত্র শস্ত্র বোমা মিসাইল টিসাইল তৈরি করা হচ্ছে, খরচা করতে হবে তো, খরচা করলে তো বিক্রিও হবে, ডেমো হচ্ছে তো, বিভিন্ন জায়গা থেকে কেনা হচ্ছে তো। সুতরাং এই যে ইসরায়েল বনাম অমুক আর ভারত বনাম পাকিস্তান, এই যে আমাদের দেশ 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 দেশ, আমাদের মধ্যে মানে হয়তো অনেক দেশপ্রেম বা ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট রয়েছে, কিন্তু একটা শক্তি রয়েছে যারা এই সেন্টিমেন্টগুলো নিয়ে খেলে, তৈরি করা সেন্টিমেন্ট। এখন দেশ বনাম দেশ নয়, বলতে পারো দুটো লবির সাথে লবির যুদ্ধ হয়, এবং এই লবির সাথে লবির যুদ্ধে আমরা উলুক হাগড়ার মতন এই দেশগুলো প্রাণ যায়। এটা হয়তো এখনই বুঝতে পারবে না। অ্যালভিন টফলার অনেকদিন আগেই কথা বলেছিলেন, 70 দশকে তিনি অন্যভাবে বলেছিলেন। তিনি বলবেন আগামীতে দেখবে আর খুব একটা মানে ন্যাশনালিস্টিক কলোনি থাকবে না, কোকাকোলা কলোনি, পেপসি কলোনি, এরকম তিনি বলেছেন। মানে ব্যবসাটা, বৈশ্য শক্তিটা এতটাই টেক ওভার করবে, লোকে এক একটা রিজিয়ন দেখবে, এটা কি কোকাকোলা রিজিয়ন, এটা কি পেপসি রিজিয়ন, এইভাবে, এটা কি ইংল্যান্ড, এটা কি ফ্রান্স, এইভাবে নয়। অ্যালভিন টফলার বলেছিলেন সেটাই এখন অন্যভাবে হচ্ছে, দৃশ্যত হচ্ছে না, অদৃশ্যত হচ্ছে। এখানে পেপসি আর অতটা বা কোকাকোলার অতটা ভূমিকা নেই। এখানে আরও বড় বড় যারা পেছন থেকে খেলে, ব্ল্যাক রক বলে একটা কোম্পানি, যেমন ধরো যুদ্ধ হচ্ছে ইউক্রেন, একটু আগে বললাম ইউক্রেন প্রায় নেই, আর সেখানে যত ইনভেস্ট করছে ব্ল্যাক রক কোম্পানি, রিয়েল এস্টেট, বিশাল টাকা হয় তাদের। এই যে গাজাতে প্রেসিডেন্ট ট্রাম্প কদিন আগে বলেছিলেন যে তিনি একদম একেবারে একটা সেখানে একটা মানে সোনার গাজা তৈরি করবেন, একদম রিসর্ট,
সেখানে তার নিজের স্বার্থ আছে, সেখানে তিনি ট্রাম্প টাওয়ার বসাবেন, আর সেখানে ইনভেস্ট হবে, রিয়েল এস্টেট সবচেয়ে বড় প্রফিটেবল ব্যবসা সেখানে শুরু হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে তখন প্রশ্নটা জাগবে, তাহলে যুদ্ধটা কি ঠিক প্যালেস্টাইন ইসরায়েল এটা যুদ্ধ, নাকি অ্যাকচুয়ালি যুদ্ধটা এতটা খরচা করা হয়েছে যুদ্ধের পেছনে, এতটা ইনভেস্ট করা হয়েছে, ফাইনালি টাকাটা এইভাবে তুলে নেওয়া হবে বলে, প্রফিট করা হবে বলে, এইখানে যুদ্ধটা। আর সেখানে কে মুসলমান, কে ইহুদি, কে আমেরিকান কোনো গুরুত্ব নেই, কোম্পানিটা গুরুত্বপূর্ণ, কোন কোম্পানি। এগুলো ছোটো ছোটো উদাহরণ দিচ্ছি, যেটা দিয়ে বোঝাতে চাইছি যে এই দেশের নাম করে করে যে আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট এটা জিয়ে রাখা হয়েছে এবং তৈরিও করা হচ্ছে নতুন নতুন সেন্টিমেন্ট, সেটা একটা যুদ্ধ। এটাকে বলা হয় ট্রাইবালিজম। অর্থাৎ এককালে ট্রাইবস ছিল, এখনও ট্রাইবস আছে জঙ্গলে জঙ্গলে, এখন নতুন নতুন ট্রাইবস তৈরি করা হচ্ছে, নতুন নতুন পরিচয় দিয়ে ট্রাইবস তৈরি করা হচ্ছে। সাদা কি কালো এটা তো ট্রাইবস আগে থেকেই ছিল, এটা তো দুটো তো মেরু হয়েই আছে, কারা শ্বেতাঙ্গ কারা কৃষ্ণাঙ্গ, কারা বহিরাগত কারা ভূমিপুত্র, নতুন নতুন ওদের মতন করে আমরাও বলতে আরম্ভ করেছি। এটা বিদেশে ওয়েস্টার্ন ন্যারেটিভে খুব চলে, ইন্ডিজেনাস আউটসাইডার্স। রেড ইন্ডিয়ান তারাই হচ্ছে ইন্ডিজেনাস, বাকিরা শ্বেতাঙ্গরা আউটসাইডার্স, ফেরত দিতে হবে, ক্রিটিক্যাল রেস থিওরি। শ্বেতাঙ্গদের এই জমি সম্পত্তি সব ফেরত দিতে হবে রেড ইন্ডিয়ানদের, যে কটা বেঁচে আছে। এটা নিয়ে সাংঘাতিক কনফ্লিক্ট চলে, আত্মগ্লানিতে ভুগতে হবে সবাইকে, চলে এটা নিয়ে খেলা। ঠিক তেমনই আমরা এখন বলতে আরম্ভ করেছি, এই আমরা ভূমিপুত্র, ওরা আউটসাইডার্স, আমাদের অসুর ভূমিপুত্র, মা দুর্গা আউটসাইডার। এই ট্রাইবালিজম এই ইন্টারনেট জগৎ এটাকে তৈরি করে দিচ্ছে আরও বেশি করে। এটা অতি বাম র্যাডিক্যাল যে লেফট তাদের খেলা এটা। অর্থাৎ মানুষে গোষ্ঠী তৈরি করে দেওয়া, কাল্পনিক নতুন নতুন গোষ্ঠী। আমি ট্রান্সজেন্ডার, ধরো, হ্যাঁ, আমাকে অন্য প্রণয়নে সম্বোধন করতে হবে, হি বা সি বললে চলবে না, জি জার এইসব বলতে হবে। আবার একটা গোষ্ঠী, একটা ট্রান্সজেন্ডার গোষ্ঠী, একটা হোমোসেক্সুয়াল গোষ্ঠী, হ্যাঁ, বাইনারির গোষ্ঠী, আলাদা আলাদা করে সব গোষ্ঠী তৈরি করা হচ্ছে। এও একটা যুদ্ধ, ক্রমাগত মানুষের সাথে মানুষের শত্রুতা তৈরি করে দেওয়া। এবার এখানকার ট্রান্সজেন্ডার এখন একটা হয়তো স্ক্যান্ডিনেভিয়া ট্রান্সজেন্ডারের সাথে বেশি আত্মীয়তা ফিল করবে পাশের বাড়ির লোকটার থেকে, সেটা আলাদা গোষ্ঠী হয়ে গেছে। এইভাবে ক্রমাগত আমাদের জীবনটার মধ্যে নানা রকমের জট তৈরি করা হচ্ছে, ডাইভার্সিটিটাকে ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে আমাদের মধ্যে শত্রুবোধটা, বিদ্বেষটা বাড়ে। ক্রমাগত এই চক্রান্ত থেকে নিজেদেরকে রক্ষা করা, প্রতিরোধ করে যাওয়া এবং মানুষকে সজাগ করার চেষ্টা করা, এটা আমাদের পার্সোনাল লাইফে এবং সামাজিক লাইফে এটা কিন্তু আজকের এই মুহূর্তের একটা যুদ্ধ। এবং তার সাথে নিজেদের সাধনাটা চালিয়ে যাওয়া, নিজের মধ্যে যে আত্ম অন্বেষণ সেটাকে চালিয়ে যাওয়া, যত চালাবো তত আমাদের সামর্থ্য তৈরি হবে। নাহলে তুমি আমি হাপিত্তেশ করে মাথায় চুলকে যাব, যদি তাহলে চীন আক্রমণ করে 13টা দেশ নিয়ে, তাহলে আমরা কী করব, কলকাতা হারিয়ে গেলে আমরা তখন কী করব, এই করে যাব। কিন্তু কিছু করার সামর্থ্য আমাদের বাড়বে তখনই যখন আমরা নিজের মধ্যে নিজেকে খুঁজতে আরম্ভ করব আন্তরিকভাবে। আমাদের গুরুদেব বলতেন যে আমাদের মধ্যে যত সত্য প্রতিষ্ঠিত হয় তত আমাদের সামর্থ্য বাড়ে। সামর্থ্য বলতে এখানে সামর্থ্য মানে হচ্ছে এই সমাজে এই মানুষের মধ্যে প্রভাব ফেলার ক্ষমতা। অতএব তোমার যদি কোনো ভিশন থাকে যেটা তুমি শেয়ার করতে চাও এবং চাও মানুষকে উদ্বুদ্ধ করতে, এমন একটা ভিশন যা আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের সভ্যতাকে এবং গোটা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, শুধু সেই ভিশন থাকলেই হবে না, সেটা প্রকাশ করতে হবে। শুধু প্রকাশ করলেই হবে না, তার পেছনে শক্তি থাকতে হবে। সেই শক্তি আসে, সেই সামর্থ্য আসে সাধনা থেকে। এই যুদ্ধটার দিকে আমার বেশি দৃষ্টি থাকে। যাই হোক, আজকে অনেক কথা হলো, সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।